ভালো আছেন স্যার? আমি আসলে হসপিটালে ভর্তি ছিলাম স্যার আপনার এই আমার। জন্যই শুনছি আর কি, যে শুনলাম যে হসপিটালে হ্যাঁ, ভর্তি। হসপিটালে ভর্তি ছিলাম আমার। আপনার এন্ডোস্কোপি ক্লোনোস্কোপি করে আপনার বাড়ি মুখ ওরে থেকে শুরু বাবা, করে পায়ুপথ স্যার পর্যন্ত এটা খুব কষ্ট কাজ। আপনার পুরোটাতে আপনার মানে সিভিয়ার আলসার এবং গ্যাস্ট্রিক এবং এইচপি ব্যাকটেরিয়া একটা ভাইরাস পাওয়া গেছে। মানে আপনার ওই যে আমরা বলি না অনেক সময় যে ছিলে গেছে, এরকম বলি না আমরা, ওই চামড়া ছিলে যায়, জি তো স্যার, জি স্যার। ভিতরে এরকম ছিলে গেছে আর কি, ছিলে গেছে ডাক্তার আচ্ছা। বললো। তো পার ডে অ্যান্টিবায়োটিক দিছে প্রথম 3 দিন আপনার 3,500 mg, আর ওরে এখন বাবা, লাস্টে আর বাকি 11 দিন 2,500 mg। ওরে আবার দাঁত তুলসী দুটো, আপনার শিলাই পড়ছে। তো এগুলো নিয়ে আপনার মঙ্গলবার বাংলাদেশ থেকে আপনার রওনা দিলাম। তো বাহরাইনে এসে আপনার ট্রানজিট পড়ে গেছে 22 ঘন্টা। তো ওইখানে ওরা আবার ই বাবা, আরো ভিসা কষ্ট। দিল, আপনার 5 স্টার হোটেলে রাখলো। তো ভাগ্য ভালো আমার ব্যাচমেট মানে আমার ক্লাসমেট, আমার বন্ধু, সে হচ্ছে বাহরাইনে আপনার বাহরাইন এম্বাসিতে আপনার ফার্স্ট সেক্রেটারি হিসেবে আছে। তো মার্শাল্লাহ। ও পুরো বাহরাইন টাহরাইন একটু ঘুরে দেখাইলো আর কি, কিন্তু শরীর তো আর টানে না, কারণ 22 ঘন্টা তো বিশাল একটা মানে ট্রানজিট। এরপর আসলাম, আসার পর দেখি আপনার এয়ারপোর্টে গতকাল লাগেজের চাকা দুইটাই ভেঙে চুরে চুরমার। এখন এটা কি বাংলাদেশেই ভাঙলো নাকি বাহরাইনে ভাঙলো নাকি ম্যানচেস্টারে ভাঙলো এটাই বুঝলাম না। কারণ এই বিদেশে তো সাধারণত এটা হয় না আমি যতটুকু জানি। তো আল্লাহ জানে আর কি কোথায় ভাঙছে আর কি। বাংলাদেশে তো হইতে ওইটা পারে। টেনে হেসড়ে নেওয়া, আপনার ধরেন ওই যে আপনার লাগেজের ইয়ার থেকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া তো আরেক মুশকিল। কারণ আমাদের দেশে তো বের হইলে গাড়ি এয়ারপোর্টের ভিতরে চলে আসে, বিদেশে কিন্তু সবসময় ওরকম হয় না, আপনাকে বেশ কিছুটা দূর কিন্তু হেঁটে যেতে হয়। অনেক ব্যাপার। এই হলো অবস্থা আর কি। তো বাইরিস্টা আপনাদের মনির 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 স্যার আপনাদের বললো আমাকে যে আপনাদের অনেকে নাকি এক্সাম টেক্সাম দিবেন, ক্লাস হলে ভালো হয়। আমি কি অসুবিধা নেই, আপনি ওনারা অনেক ডিলে করছে। তো কোর্সটা আরো 3টা চ্যাপ্টার আছে, যেটা পড়লে আপনারা পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত হবেন আর কি। তো জি যাই স্যার। হোক, আর কথা না বাড়ায়, আশা করি আপনারা সবাই তো ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ স্যার, সবাই তো ভালো। ভালো আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আসেন আমরা আজকে চ্যাপ্টার 15টা শুরু করি। চ্যাপ্টার 15টা হচ্ছে সোর্সিং ডিসিশনস ইন এ সাপ্লাই চেন। তো প্রথমেই যদি আমরা একটু খেয়াল করে দেখি আসলে সোর্সিংটা কি। তো সোর্সিংটা হচ্ছে যে আপনি কোথার থেকে র ম্যাটেরিয়ালস বা প্রোডাক্ট কোথার থেকে আপনি পারচেস করবেন। ফর এক্সাম্পল, সোর্সিং ইজ দ্য সেট অফ বিজনেস প্রসেস রিকোয়ার্ড টু পারচেস গুডস অ্যান্ড সার্ভিস। এখন এই যে সোর্সিংটা হচ্ছে, যেমন আমরা কিন্তু অনেক সময় দেখি যে আমি যখন লিডসে আছি, আমি ইউকেতে, তা আমি যখন মার্কস অ্যান্ড স্পেন্সারে যাই, যাওয়ার পর দেখি জামার পিছনে লেখা মেড ইন বাংলাদেশ। তাহলে মার্কস অ্যান্ড স্পেন্সার এই যে প্রোডাক্টটা বা এই যে জামাটা বা এই যে শার্টটা তারা সোর্সিং করছে ভাই কোথার থেকে? মার্কস অ্যান্ড স্পেন্সার কোথা থেকে সোর্সিং করলো ভাই? বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে। তাহলে তারা কি নিজেরা করছে? নিজেরা করে নাই, তারা কি করছে? তারা সোর্সিং করছে। তো এখন এই যে সোর্সিং, তাহলে এখন তারা কোথা থেকে করলো? বাংলাদেশ থেকে। তো বাংলাদেশ থেকে যে করলো, তাহলে এটাকে আমরা কি বলবো, সোর্সিং বলবো না আউটসোর্সিং বলবো ভাই? আউটসোর্সিং। আউটসোর্সিং। আচ্ছা। তো এখন এই যে দেখেন, সামওয়ান এলস ডাজ দ্য ওয়ার্ক ফর আস, কারণ আমাদের পক্ষ থেকে অন্য কেউ কাজটা করে দিয়েছে। আবার আরেকটা জিনিস এখানে আছে দেখেন, বলা হচ্ছে অফশোরিং। অফশোরিংটা কি? দ্য ওয়ার্ক ইজ ডান ওভারসিজ। ফর এক্সাম্পল, এই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, কিন্তু পিএইচডি করার জন্য বা রিসার্চ করার জন্য আমাকে কোথায় পাঠানো হয়েছে ভাই? ইউকে তে পাঠানো হয়েছে না? জি তাহলে আমি রিসার্চের কাজ করছি কোথায়, বাংলাদেশে করতেছি না ইউকে তে করতেছি? ইউকেতে। তো ইউকে তে যে করতেছি, তাহলে এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে অফশোরিং। যেমন অনেক সময় দেখবেন আপনাদের অফিস থেকে অনেককে উচ্চতর প্রশিক্ষণের জন্য বিদেশ পাঠানো হয় না? জি স্যার। এই ট্রেনিং করার জন্য যখন বিদেশে যান দেশের বাইরে, তখন সেটাকে কি বলা হয়? অফশোরিং বলা হয়। করিং। দেখবেন অনেক সময় বাংলাদেশ ফুটবল টিম আপনারা দেখবেন সৌদি আরবে ক্যাম্প করতেছে, এটাকে কি বলে? অফশোরিং বলে। সবাইকে ক্লিয়ার অফশোরিং আর আউটসোর্সিং এর পার্থক্যটা ক্লিয়ার ভাই? জি স্যার, জি স্যার। স্যার, এটা আমাদের অফশোরিংটা একটু দেশে আবার স্যার একটু বলেন জাতীয় স্যার। রাজস্ব বোর্ডেও আচ্ছা, করে জি এই জি, কাজ। একজন একটা প্রশ্ন করছে, প্রশ্নটা কি করেছেন আবার বলেন। কেউ একজন একটা প্রশ্ন করেছে। স্যার, অফশোরিংটা একটু আবার যদি স্যার একটু এক্সপ্লেন করতেন। অফশোরিংটা হচ্ছে ফর এক্সাম্পল আমি, বা ধরেন এই যে বাংলাদেশ ফুটবল দল, তারা অনেক সময় দেখবেন আপনার প্রশিক্ষণের জন্য সৌদি আরব যায়, বাহরাইন যায়। তাহলে তারা ট্রেনিংটা কিন্তু বাংলাদেশেও করতে পারে, কিন্তু কোথায় যাচ্ছে? আপনার সৌদি আরব, বাহরাইন। তখন এটাকে বলা হয় কি? অফশোরিং। দ্য ওয়ার্ক ইজ ডান, কিন্তু কোথায় ডান করছে? ওভারসিজ। যেমন মনে করেন আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, এখন আপনাকে মনে করেন আপনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর কাজ করেন।
তো আপনার প্রতিষ্ঠানে, তো এখন প্রতিষ্ঠান মনে করলো আপনাকে সাপ্লাই চেনের উপরে আরো ভালো একটা ট্রেনিং দরকার, তখন আপনাকে কি করলো, কানাডাতে পাঠিয়ে দিল। আপনি ট্রেনিং নিয়ে ফিরে এসে আবার কাজে যোগ করলেন। এখন এই যে কানাডায় গিয়ে আপনি ট্রেনিং করছেন, তখন এটাকে কি বলা হয়, অফশোরিং। কি এখন কি বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার, কিন্তু স্যার এটা সাপ্লাই চেনের ভিতরে স্যার এটা কিভাবে হইতে পারে? সাপ্লাই চেনের ভিতর এটা এই জন্যই আপনার প্রয়োজন, কারণ সাপ্লাই চেনের ভিতর অনেক সময় দেখবেন, যেমন ফর এক্সাম্পল স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, কি নাম শুনছেন না সবাই? কি নাম শুনছেন স্কোয়ার জি ফার্মা? জি স্যার, জি স্যার, জি জি জি। স্যার। আপনারা কি জানেন স্কোয়ার ফার্মার ফ্যাক্টরি আছে কোথায় কোথায় বাংলাদেশের বাইরে? কোথায় আছে ফ্যাক্টরি বলেন তো ভাই? আহ, কেনিয়াতে মনে হয়। কেনিয়াতে আছে, আরেকটা কোথায়? একটা হচ্ছে কেনিয়া, একটা হচ্ছে ফিলিপাইন। তাহলে জি। এই যে তারা এই প্রোডাকশনের কাজটা কি দেশে করতেছে না বিদেশে করতেছে? বিদেশে। বিদেশে। তাহলে এই যে সাপ্লাই চেনটা কি দেশে না বিদেশে? বিদেশে বিদেশে। হচ্ছে। এই যে বিদেশে যে কাজটা করতেছে, তখন এটাকে আমরা কি বলবো, অফশোরিং বলবো। কি এখন কি বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। স্যার বিদেশে তো করতেছে, ধরেন যে এটা কেনিয়াতে কিংবা আফ্রিকান কান্ট্রি গুলার মধ্যে এক্সপোর্টের জন্য, তাই না? অবশ্যই। সো কিন্তু ওইটা এক্সপোর্টটা তো বাংলাদেশ থেকেও করতে পারে, তো ওখানে কেন করতেছে বলেন? এক্স্যাক্টলি বুঝতে পারছি স্যার, মানে আমাদের ওখানে এইটাই কেন কিন্তু। করতেছে, কারণ ওখানে করতেছে আপনার বেশ কয়েকটা কারণ। একটা হচ্ছে আপনার সাপ্লাই চেন, যখন আপনি বাংলাদেশে আপনি প্রোডাকশন করেন, করার পর যখন বাংলাদেশ থেকে আপনি লং ডিস্টেন্সে পাঠান, প্রথমত আপনাকে দুই গভর্নমেন্টকে আপনি ট্যাক্স দিতে হচ্ছে। প্রথমত বাংলাদেশ থেকে বের হওয়ার সময় কিন্তু আপনাকে বাংলাদেশ গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে, এরপর যখন ওইখানে যাচ্ছেন ওইখানে ট্যাক্স দিয়ে তারপর কি ওইখান থেকে এয়ারপোর্ট থেকে আপনি ছাড়াচ্ছেন। এবং এই যে বিকজ অফ দ্য ট্রান্সপোর্টেশন, আপনার সাপ্লাই চেনে যে ডিস্টেন্স বলেন, সময় বলেন, লিড টাইম বলেন, আপনার খরচ কি কমতেছে না বাড়তেছে, বেড়ে যাচ্ছে। আর আপনি অবশ্যই যখন বলুন। ওইখানে কেনিয়াতে আপনি যখন প্রোডাকশন ফ্যাক্টরিটা দিলেন, তাহলে এখন কি আপনার যখন কেনিয়াতে প্রোডাক্টটা তৈরি করবেন, তখন কি আপনার কি আর এটা কি মানে কি লেখা থাকবে, মেড ইন বাংলাদেশ না মেড ইন কেনিয়া, কোনটা? মেড ইন কেনিয়া। আপনি দেখবেন ইউনিলিভার কোথাকার কোম্পানি, আপনার নেদারল্যান্ড এবং ইংল্যান্ডের জয়েন্ট ভেঞ্চার, কিন্তু যখন বাংলাদেশের ইউনিলিভার প্রোডাক্ট তৈরি করে, ওখানে লেখা কি থাকে, মেড ইন কি বাংলাদেশ লেখা থাকে না? জি স্যার। তারপর এই যে শাওমি যে বাংলাদেশে এবং ফ্যাক্টরি দিছে, কি লেখা থাকে, মেড ইন বাংলাদেশ। বাংলাদেশ। এর ফলে কি হচ্ছে, তাকে কি আর এখন ফরেন প্রোডাক্ট হিসেবে কি তাকে কি ট্যাক্স দিতে হচ্ছে না, তাকে হুম। লোকাল প্রোডাক্ট হিসেবে তাকে মিনিমাম ট্যাক্স পে করতে হচ্ছে। তার মানে তার যে ডিস্টেন্স বলেন, তার ট্যাক্স বলেন, এবং পাশাপাশি তার ওইখান থেকে যে আশেপাশে মার্কেট ক্যাপচার করা, তার জন্য কি হয়ে গেছে, একেবারে ইজি হয়ে গেছে। তাহলে এখন কি বুঝতে পারছেন যে সাপ্লাই চেনের সাথে হোয়াট ইজ দ্য রিলেশন অফ অফশোরিং ইন বিটুইন সাপ্লাই চেন? জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। তো এখন স্যার দেখেন আমরা যদি আউটসোর্সিংটা জি 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 আউটসোর্সিংটা আউটসোর্সিংটা দেশের 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 বাইরে হইতে পারে, ভিতরেও হইতে পারে, ওটাই তো যে কোনো জায়গায় হতে পারে ভাই, যে কোনো জায়গায়। ফর এক্সাম্পল আপনি বাংলাদেশে একটা ফ্যাক্টরি আছে, তা আপনার প্রোডাকশন ক্যাপাসিটি 1 লাখ, এখন অর্ডার আসছে 1.5 লাখ। তখন আপনি কি করলেন, আপনি ওভার টাইম করাইলেন, করাই আপনি কি করলেন, 20,000 প্রোডাক্ট অতিরিক্ত তৈরি করলেন। আপনার ক্যাপাসিটি কিন্তু 1 লাখ, ওভার টাইম করে আরো 20,000 করলেন, 1,20,000। তখন বাকি 30,000 কি করলেন, আপনি আরেকটা কোম্পানিরে বললেন, সাব কন্ট্রাক্ট দিলেন, তাদের কাছ থেকে আপনি আউটসোর্সিং করলেন। কি এখন কি বুঝতে পারছেন? যেমন দেখেন বাংলাদেশ যে আপনি ধরেন বিদ্যুৎ দেশের ভিতরে তৈরি করে না, আবার আদানির থেকেও কিনে, কি কিনে না? তা জি আদানির স্যার। থেকে যখন কিনে, তখন এটা কি হচ্ছে, এটা কি আউটসোর্সিং না? তো এটা কি দেশের ভিতরে আউটসোর্সিং নাকি বাইরের থেকে আউটসোর্সিং? বাইরের থেকে আউটসোর্সিং। আবার পাশাপাশি আপনার সাইপ পাওয়ার টেক, তাদের কাছ থেকেও বাংলাদেশ গভর্নমেন্ট কি বিদ্যুৎ কিনে, কি কিনে না? তো জি স্যার। সাইপ পাওয়ার টেকের থেকে যখন বিদ্যুৎ কিনে, এটা কি দেশের বাইরে না দেশের ভিতরে আউটসোর্সিং? দেশের ভিতরে আউটসোর্সিং। কি আমার কথা কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি আমরা? সবাইকে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি? জি স্যার। ক্লিয়ার আচ্ছা। স্যার। এখন দেখেন, কিন্তু আউটসোর্সিং যখন করবেন, আপনি কিছু কোশ্চেন আছে, 3টা প্রশ্ন। নাম্বার 1, উইল দ্য থার্ড পার্টি ইনক্রিজ দ্য সাপ্লাই চেইন সারপ্লাস রিলেটিভ টু পারফর্মিং দ্য অ্যাক্টিভিটি ইন হাউস? মানে আপনি নিজে তৈরি না করে যদি থার্ড পার্টি থেকে সোর্সিং করেন বা আউটসোর্সিং করেন, এখানে কি আপনার সারপ্লাস, মানে কি আপনার প্রফিট হয় নাকি লস হয়? এখন মনে করেন আপনি যদি নিজে বিদ্যুৎ তৈরি করেন, আপনার খরচ হয় পার ইউনিট 2 টাকা, আর যদি বাইরের থেকে কিনেন খরচ হয় 3 টাকা। তার মানে আপনি যদি আউটসোর্সিং করেন, তাহলে প্রতি ইউনিটে আপনার কি 1 টাকা করে লস হইতেছে না ভাই? কি লস হচ্ছে না? তো এখন এই যে সারপ্লাসটা, এটা আপনাকে ক্যালকুলেট করতে হবে। যদি হয় এই যে বললাম 1 টাকা, তারপরে হাউ মাচ, 1 টাকা। তারপর টু হোয়াট এক্সটেন্ট ডু রিস্ক গ্রো আপন আউটসোর্সিং? আউটসোর্সিং এর ক্ষেত্রে রিস্কটা কি ভাই? এই যে আপনার আদানির থেকে আপনি বিদ্যুৎ নিচ্ছেন, ভালো কথা। তো এখন যখনই গভর্নমেন্টটা চেঞ্জ হয়ে গেল, আওয়ামী লীগ গভর্নমেন্ট, তারপর থেকে কি আদানির সাথে বাংলাদেশের সম্পর্ক কি আগের মতো আছে ভাই? কি আছে কিনা বলেন? না স্যার, আগের মতো না।
আপনি এটা বাদ দেন, আপনি রামপাল বিদ্যুৎ কেন্দ্র কাদের কথা ছিল, আপনার এটা ইন্ডিয়ান কোম্পানি, যেদিন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে তারপরের দিন হেরা জিনিসপত্র সব ফালাই চলে গেছে ইন্ডিয়াতে, কি চলে গেছে না? সিলেটে বাড়ি আছে কার? এখানে সিলেটে কারো বাড়ি আছে? সিলেটে বাড়ি আছে ভাই এখানে কেউ? বা সিলেট মহাসড়ক ইউজ করেন যাওয়ার সময়? আপনি দেখবেন সিলেট মহাসড়ককে আপনার উন্নত করা হয়েছিল, 4 লেন থেকে 8 লেনের প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল, জি অর্ধেক স্যার। কাজও করা হয়েছে। এরপর কি করছে আপনার এর দায়িত্বটা কি পেয়েছিল? ইন্ডিয়ান একটা কোম্পানি। যখনই গভর্নমেন্ট চেঞ্জ, এরা সবকিছু ফলাই চলে গেছে তাদের দেশে। তো এখন এই যে আউটসোর্সিং এর ক্ষেত্রে রিস্কটা কি? রিস্কটা হচ্ছে আপনি যখন নিজে একটা প্রোডাক্ট তৈরি করেন, আপনার কিন্তু সম্পূর্ণ কি থাকে, কন্ট্রোল থাকে। কিন্তু কাউকে দিয়ে যখন করাবেন, তখন যে কোনো সময় যদি সে না করে বা বিট্রাই করে, তখন আপনি কিসে পড়তে পারেন? আপনি বিপদে পড়তে পারেন। কি আমার কথা কি বুঝতে পারছেন? হোয়াট শুড আই মিন? জি স্যার, ক্লিয়ার। তো এখন দেখেন, আপনি যখন সোর্সিং করবেন আপনাকে 5টা বিষয় মাথায় রাখতে হবে। কোন 5টা বিষয়? কিভাবে আপনি সোর্সিংটা করবেন? যেমন নাম্বার 1, এখানে দেখেন এই 5টা আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখবো। নাম্বার 1, সাপ্লায়ার স্কোরিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। কিভাবে আপনি স্কোরিং এবং অ্যাসেসমেন্ট করবেন? ফর এক্সাম্পল, আপনার সামনে যখন আপনি সাপ্লায়ার সিলেক্ট করেন, এই এই পয়েন্টগুলো হচ্ছে আপনার পারফরমেন্স ক্যাটাগরি। যেমন নাম্বার 1, সাপ্লায়ার প্রাইস। আপনি নিজেকে প্রশ্ন করেন সাপ্লায়ার প্রাইস কি কি ক্যাটাগরি, যেমন লেবারের প্রাইস, ম্যাটেরিয়াল প্রাইস, ওভারহেড, লোকাল ট্যাক্স, কোম্পানি কস্ট। এখন আপনি যদি মনে করেন যে তারা এই সাপ্লায়ার প্রাইসের ক্ষেত্রে তারা কোয়ান্টিফাইবল, কোয়ান্টিফাইবল মানে কি তারা যোগ্য, তখন আপনি কি লিখবেন? ইয়েস, বা আপনি টিক চিহ্ন দেন। এরপর দেখেন সাপ্লায়ার টার্মস এন্ড কন্ডিশন, ডেলিভারি কস্ট, ইনভেন্টরি কস্ট, ওয়্যার হাউসিং কস্ট, কোয়ালিটি কস্ট, রেপুটেশন, আদার কস্ট, সাপোর্ট, সাপ্লায়ার ক্যাপাবিলিটিস। এখন এই যে একটা কোম্পানি, এই কোম্পানি দেখবেন সবগুলা জিনিস কি ইয়েস 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 ইয়েস, শুধুমাত্র রেপুটেশনটা কি নো, হয়তোবা তারা মার্কেটে নতুন। তারপর সাপোর্ট, এই সাপোর্টটার ক্ষেত্রে কি তাদের পক্ষে যদি কোনো বিপদ আপদ হয়, ধরুন ম্যানেজমেন্ট সাপোর্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দেওয়া কি ডিফিকাল্ট। তাহলে এখন এই যে কোম্পানি দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হচ্ছে ইয়েস, 2টা হচ্ছে কি ধরেন নো আর ডিফিকাল্ট, আর একটা হচ্ছে মোটামুটি টু সাম হোয়াট এক্সটেন্ট। তাহলে 10-এর ভিতর সে কত পাইলো ভাই? 10-এর ভিতর সে কত পাইলো? ইয়েস এর জন্য হচ্ছে 1 পয়েন্ট, তাহলে তার 7টা ইয়েস এর সাত জন্য 7 সাত পয়েন্ট। পয়েন্ট। সাত আর পয়েন্ট। টু সাম এক্সটেন্ট মানে কি মাঝামাঝি, তার মানে কি 0.5। 7.5। তাহলে 10-এর ভিতর সে কত পাইলো? 7.5। তো এখন মনে করেন এরকম আপনার কাছে অ্যাপ্লাই করছে 20টা কোম্পানি, এখন কেউ যদি 10-এ 10 পায় তার মানে কি সে সর্বোচ্চ স্কোর পাইছে। কি ক্লিয়ার? জি স্যার। তো এখন এইভাবে স্কোরিং করে আপনি অ্যাসেস করবেন, করে আপনি দেখবেন যে সবচেয়ে ভালো, কে সবচেয়ে ভালো, কোম্পানি এ, বি না সি। তা কিসের মাধ্যমে করতে হবে? সাপ্লায়ার স্কোরিং এন্ড অ্যাসেসমেন্ট। এবং এরপর দেখেন আপনি বলা হচ্ছে সাপ্লায়ার সিলেকশন। এখন এখান থেকে আপনি সবসময় মাথা রাখতে হয় যে আপনি দেখবেন ওয়ারেন বাফেট, আপনি পৃথিবীর অন্যতম একজন ধনী ব্যক্তি, উনি সবসময় একটা কথা বলছিলেন যে কখনোই এক ঝুড়িতে সব ডিম রাখা উচিত না। তার কারণটা কি ভাই বলুন তো? স্যার, ধ্বংস হলে তো সব একবারে পুঁজি গায়েব। সব একবারে শেষ। এই কারণে বলছে সব টিম এক জায়গায় রাখা উচিত না, সব টাকা একটা ব্যবসায় খাটানো উচিত না। তা আপনি যদি শুধুমাত্র একজন সাপ্লায়ারের উপর ডিপেন্ডেন্ট হন, কোনো কারণে যদি সে সাপ্লায়ার সাপ্লাই না দেয়, আপনার ফ্যাক্টরিতে প্রোডাকশন কি বন্ধ হয়ে যাবে না? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে সবসময় কি করা উচিত? সাপ্লায়ার একের অধিক থাকা ভালো। আর আপনি যদি মনে করেন একজন সাপ্লায়ারকে পুরো কাজের অর্ডার দেন, তার তার ক্ষেত্রে কিন্তু অনেক সময় তার লোডটা বেশি হয়ে যাবে। এখন মনে করেন আপনার সকালবেলা উঠছেন, আপনার বাসায় একটা আজকে একটা বিয়ের অনুষ্ঠান, তা আপনার প্রচুর পরিমাণে খাবার লাগবে। কত খাবার? আপনার 800 লোকের খাবার। এখন আপনার 800 লোকের খাবারে যদি অনেক সময় দেখা গেল আপনি একটা একটা বাবুর্চির কাছে দেন, তাহলে কি হতে পারে? যদি সে কোনো কারণে অসুস্থ হয় বা সে যদি কোনো কারণে বিট্রাই করে, আপনি কিন্তু রাস্তায় বসে যাবেন। তাহলে আপনি কি করতে পারেন? আপনি যদি 400 2 জায়গায় দেন, তাহলে কি হবে? আপনার মোটামুটি কি হবে, একটা সাপোর্ট নিশ্চয়তা থাকবে। দেওয়া এবং পাবেন। জি। যখন সে 400 করে রান্না করবে, তার উপর কিন্তু লোডটাও কম পড়বে, তার রান্না বান্নাও ভালো হবে কিন্তু। আপনি জি। দেখবেন অনেক অনেক মানে অনুষ্ঠান যেখানে মনে করেন 10,000 20,000 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়, সেখানে দেখবেন আপনার প্রায় 8টা 9টা ক্যাটারিং হাউসকে দায়িত্ব দেওয়া হয়। তার কারণটা কি? একজনকে দিলে তার উপর লোডও বেশি হয়, তার সার্ভিসও ভালো থাকে না। তাহলে এই ক্ষেত্রে সাপ্লায়ার সিলেকশন করার ক্ষেত্রে আপনি কি করতে হবে? আপনাকে আপনার প্রফিট দেখতে হবে, কোথায় প্রফিট বেশি। এবং সবকিছুর উপর ডিপেন্ড করে আপনাকে 1 থেকে 2 জন বা ততোধিক সাপ্লায়ার সিলেকশন করতে হবে। এরপর দেখেন ডিজাইন কোলাবোরেশন। এখন আপনি যদি ডিজাইনের এমন একটা জিনিস, আপনি যদি প্রপারলি আপনার প্রোডাক্টে ডিজাইন করতে পারেন, আপনার কিন্তু 80% কস্ট কিন্তু কমে যায় সাপ্লাই চেনের ক্ষেত্রে।
আপনি দেখবেন সেম বাড়ি একজন করছে পার স্কোয়ার ফিট আপনার 20,000 টাকা, আরেকজন করছে সেম বাড়ি, তার হচ্ছে পার স্কোয়ার ফিট মাত্র হচ্ছে দেখবেন হয়তো 2,000 টাকা। কারণটা কি? শুধু ডিজাইন ডিফারেন্স। তাহলে এখন এই যে ডিজাইনটা, এখন যিনি আপনার প্রডিউসার এবং যিনি আপনার সাপ্লায়ার, তারা যদি ডিজাইনটা ঠিকভাবে কোলাবোরেট করতে পারে তাহলে কিন্তু আপনার খরচ অলমোস্ট 80% বেঁচে যাবে। এরপর দেখেন নাম্বার নাম্বার ডিতে কি বলছে, প্রকিউরমেন্ট। এখন সবকিছু ঠিক হয়েছে, আপনার এতে কি করলেন, আপনি এতে আপনি সাপ্লায়ারকে স্কোরিং করছেন এবং অ্যাসেসমেন্ট করছেন। বিতে কি করলেন, আপনি সাপ্লায়ারকে সিলেক্ট করলেন। এরপর সিতে কি করলেন, দুইজন মিলে মিশে আপনি ডিজাইনটা করলেন। করার পর ডিতে কি করছে, প্রকিউরমেন্ট মানে কি, সংগ্রহ করা। যেমন আপনি বলে দিলেন 30% অর্ডার আমাকে এখন থেকে 6 মাস পরে দিতে হবে। 6 মাস পরে কখন, মনে করেন মে 2026। 40% অর্ডার আমাকে 1 বছর পর দিতে হবে এখন থেকে, অক্টোবর 2026। আর বাকি 30% অর্ডার আফটার 1 ইয়ার এন্ড 6 মান্থস, মে 2027। তাহলে এখন এই যে শিডিউলটা, এই শিডিউলটা কি, প্রকিউরমেন্ট শিডিউল। যে আপনি 100% অর্ডার তো কখনোই কেউ একবারে দিতে পারে না। তো যেহেতু আপনি দিতে পারবেন না, আপনি 30% আপনি একটা শিডিউল তৈরি করেন কখন কি পরিমাণ অর্ডার আপনি ডেলিভারি করবেন। কি সবাইকে আমরা বুঝতে পারছি প্রকিউরমেন্টটা কি? জি স্যার, ক্লিয়ার স্যার। এরপর দেখেন 5 নম্বরে কি বলা হচ্ছে, সোর্সিং, প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস। এখন আপনি যখন প্রোডাক্টটা পেয়ে গেছেন, এরপর আপনার কাজটা কি, অ্যানালাইজ করেন যে আপনি যে স্পেন্ডিং গুলো করছেন বা যে টাকাটা খরচ করছেন, এই খরচটা আসলে জাস্টিফাইবল কিনা। এরপর আপনি আইডেন্টিফাই করেন অপরচুনিটিস ফর ডিক্রিজিং দ্য টোটাল কস্ট। এরপর আপনি খুঁজে বের করেন কি করলে আপনার এই খরচটা আরো কম হইতো, এবং এই এই জিনিসটা আপনার কোথায় হেল্প করবে ইন ফিউচারে, ভবিষ্যতে আবার কেনাকাটার ক্ষেত্রে। তাহলে সবাইকে আমরা বুঝতে পারছি সোর্সিং এর 5টা ডিসিশন। জি ক্লিয়ার স্যার। এরপর দেখেন বেনিফিটস অফ ইফেক্টিভ সোর্সিং ডিসিশন। আপনার যদি সোর্সিংটা ইফেক্টিভ হয়, আপনার কিছু বেনিফিটস আছে, লাভ আছে। তার মধ্যে প্রথমটা কি, বেটার ইকোনমিজ অফ স্কেল, তার মানে লোয়ার কস্ট, আপনার খরচ কমে যাবে। নাম্বার 2 কি, মোর ইফিশিয়েন্ট, বেটার পারফরমেন্স অ্যান্ড লোয়ার কস্ট, আপনার পারফরমেন্সটা ভালো হবে। নাম্বার 3 কি, আপনি দেখেন ডিজাইন কোলাবোরেশন ক্যান রেজাল্ট ইন প্রোডাক্টস দ্যাট আর ইজিয়ার টু ম্যানুফ্যাকচার ডিস্ট্রিবিউট। আপনি ম্যানুফ্যাকচারার এবং ডিস্ট্রিবিউটর যদি প্রপারলি, আপনি যদি ডিজাইনটা, এই যে একটু আগে কি বলছি, যিনি সাপ্লায়ার এবং যিনি ম্যানুফ্যাকচারার, তারা যদি একত্রে বসে ডিজাইনটা কোলাবোরেট করতে পারে, তাহলে কি হবে, এটা দুইজনে যদি মনমত হয় তাহলে এটা কি হবে, ইজি টু প্রডিউস, ইজি টু ডিস্ট্রিবিউট। তারপর দেখেন কি বলা হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট সাপ্লায়ার কন্ট্রাক্টস ক্যান অ্যালাউ ফর শেয়ারিং অফ রিস্ক। আপনি এমন ভাবে সাপ্লায়ারের সাথে কন্ট্রাক্ট করেন, তুমি তো ভাই আমাকে এই প্রোডাক্টটা দিবা, কিন্তু একটা 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 শর্ত আছে কি, এই প্রোডাক্টটা যদি কোনো কারণে পারফর্ম ঠিক মতো না করে, আগামী 5 বছর পর্যন্ত তোমাকে কি দিতে হবে, আপনার সেল সার্ভিস দিতে হবে ফ্রি। এখন আপনি যদি মনে করেন 5 বছর নিতে পারেন ভালো, 6 বছর নিতে পারলে আরো ভালো, 10 বছর নিতে পারলে আরো ভালো, আর লাইফ টাইম নিতে পারলে তো আর কোনো কথাই নেই। ভালোর কি কোনো শেষ আছে ভাই? এটা কিসের উপর ডিপেন্ড করবে, আপনার ইফেক্টিভ আউটসোর্সিং ডিসিশনের উপরে। এরপর দেখেন আপনি কি বলছেন, দেখেন ফার্মস ক্যান অ্যাচিভ লোয়ার পারচেস প্রাইস বাই ইনক্রিজিং কম্পিটিশন ইউজিং অকশন। এখন আপনি যখন থার্ড পার্টিকে দিয়ে কাজটা করাইবেন, এখন আপনি যদি 1 to 1 কাজ না করে আপনি যদি একটা অকশন বা নিলাম ডাকেন যে আমার এই জিনিসটা লাগবে, আপনার কারা কারা আগ্রহী আছেন, তাহলে যখনই আপনি অকশন বা নিলাম ডাকবেন তখন কি হবে, যখন বিডিং করা হয়, তখন কম্পিটিশন যখন হয়, তখন প্রাইসটা কমে আসে না ভাই? কি কমে আসবে না? জি স্যার। তাহলে সবাইকে আমরা বুঝতে পারছি এই যে বেনিফিটস অফ ইফেক্টিভ সোর্সিং ডিসিশন, সবাইকে আমরা জি ক্লিয়ার? জি ক্লিয়ার। এখন দেখেন এই যে ফার্স্ট ক্লাসে ফার্স্ট চ্যাপ্টারে পড়াইছিলাম যে সাপ্লাই চেইন সারপ্লাস মানে কি, রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। আপনি যে টাকা পাইলেন ওটা থেকে টোটাল কস্ট বাদ দিলে কি হবে, আপনার সাপ্লাই চেইন সারপ্লাস, যেটাকে আমরা কি বলি, প্রফিট বলি। আর যে কোনো ব্যবসার মূল উদ্দেশ্য কি, লস করা না প্রফিট করা? প্রফিট করা। তাহলে এখন প্রফিট করতে হলে আপনার টোটাল কস্ট এটাকে কমাইতে হবে না বাড়াইতে হবে ভাই? টোটাল কস্ট কমাইতে হবে। আর রেভিনিউটা কি করতে হবে, বাড়াইতে হবে। ম্যাক্সিমাইজ করতে হবে। এই তো ভেরি গুড। এরপর দেখেন রিস্ক অফ ইউজিং এ থার্ড পার্টি। থার্ড পার্টি ব্যবহার করার ক্ষেত্রে কিছু ঝুঁকি আছে, 7টা ঝুঁকি। একটা কি, দ্য প্রসেস ইজ ব্রোকেন। প্রসেস ইজ ব্রোকেন মানেটা কি, যদি কোনো কারণে সে যদি তার দায়িত্ব পালন করতে না পারে তাহলে কি হবে, আপনি বিপদে পড়ে যাবেন। জি স্যার। নাম্বার 1। নাম্বার 2টা কি, কস্ট অফ কোঅর্ডিনেশন। আপনার এই যে আপনি যখন কাউকে দিয়ে কাজ করান তার সাথে ভাই একটা কমিউনিকেশন করতে হয় না, কোঅর্ডিনেশন করতে হয় না, তো এটার কি একটা খরচ আছে না? জি স্যার। কি আছে কিনা বলেন? আছে এরপর স্যার, দেখেন আছে। নাম্বার 3, লস অফ ইন্টারনাল ক্যাপাবিলিটি অ্যান্ড গ্রোথ ইন দ্য থার্ড পার্টি পাওয়ার। এখন এই যে আপনি দেখেন আপনার যে
আপনার প্রোডাক্টের নিজস্ব কিছু ক্যালিবার আছে, কিছু কোয়ালিটি আছে। এখন আপনি যখন এই জিনিসগুলো যখন আরেকজনের সাথে শেয়ার করবেন, তখন এই আপনার সেন্সিটিভ ডাটা এবং ইনফরমেশন বা ইন্টারনাল ক্যাপাবিলিটি এগুলোকে আরেকজন জেনে যাবে না ভাই? কি জেনে যাবে না? যেমন জি আমি জানবো একটা স্যার, ছোট্ট এক্সাম্পল বলি। মারুতি, আপনি দেখবেন 1960-এর দশকে 70-এর দশকে মারুতির গাড়ি দেখলে মনে হতো প্রতিবন্ধী গাড়ি। এরপর মারুতি কি করলো? সুজুকির সাথে তারা জয়েন্ট ভেঞ্চারে ব্যবসা শুরু করলো। এরপর এখনকার মারুতি গাড়ি দেখেন আর সুজুকি গাড়ি দেখেন, মনে হবে দুইটা যমজ ভাই। তাহলে মারুতি এত ডেভেলপ করলো কিভাবে ভাই? ওই যে তারা যখন সুজুকির সাথে জয়েন্ট ভেঞ্চারে গেছে, তারা শিখে ডাটা। ফেলছে সুজুকি কিভাবে গাড়িটা ডিজাইন করে, কিভাবে গাড়িটা তারা প্রডিউস করে। কি বুঝতে পারছেন? জি স্যার, তো জি স্যার। আপনি যখনই এই সেন্সিটিভ ডাটা, ইনফরমেশন ক্যাপাবিলিটি যখন শেয়ার করবেন, এগুলো কিন্তু চিরকালে হারানোর একটা সম্ভাবনা আছে। এমনও হয় আপনি যাকে থার্ড পার্টি হিসেবে নিছেন, সে আপনারা বাদ দিয়ে সরাসরি ফার্স্ট পার্টি হয়ে গেছে। কি হয় না? হয়তো স্যার কি হয় যোগাযোগ কিনা করতে বলেন? চাই। জি। এরপর দেখেন আপনার কি বলা হচ্ছে ইনএফেক্টিভ কন্ট্রাক্টস। কন্ট্রাক্টটা অনেক সময় কি হয়, ইনএফেক্টিভ হয়, কার্যকর হয় না। কারণ অনেক সময় দেখা গেল আপনার চুক্তির এমন কিছু আপনার কি থাকে, ফাঁকফোকর কন্ডিশন। থাকে, যেটা আপনার জন্য কন্ডিশনটা কি হয়, আনফেভারেবল হয়। তারপর দেখেন নাম্বার 6-এ কি বলছে, লস অফ সাপ্লাই চেইন ভিজিবিলিটি। অনেক সময় দেখবেন লস অফ সাপ্লাই চেইন ভিজিবিলিটি, ভাই আপনি তো এখানে নির্ভরশীল কি আরেকজনের উপরে, তাহলে কি এখানে কি আপনার নিজস্ব সাপ্লাই চেইন কাজ করবে? না স্যার। তারপর দেখেন নেগেটিভ রেপুটেশনের ইম্প্যাক্ট। এখন মনে করেন কোনো কারণে যদি যিনি থার্ড পার্টি, তার প্রোডাক্টের কোয়ালিটি যদি খারাপ হয়, তাহলে বদনামটা কার হবে? আপনার হবে না থার্ড পার্টির হবে? আমার হবে স্যার। এখন মনে করেন মার্কস স্পন্সরের শার্টটা খারাপ, এখন মানুষ কি বাংলাদেশে গালিগালাজ করবে না মার্কস স্পন্সরের গালিগালাজ করবে ভাই? সেই মার্চেন্ট স্পঞ্জারের গালিগালাজ করবে। সবাইকে আমরা বুঝতে পারছি রিস্ক অফ ইউজিং থার্ড পার্টি। জি স্যার। এরপর দেখেন এখানে দুইটা কথা, একটা হচ্ছে 3PL, একটা হচ্ছে 4PL। একটা হচ্ছে থার্ড পার্টি লজিস্টিক, একটা হচ্ছে ফোর্থ পার্টি লজিস্টিক। এখন এই থার্ড পার্টি ফোর্থ পার্টি লজিস্টিকটা কি? যেমন এখানে দেখেন একটা লজিস্টিকের ক্ষেত্রে অনেকগুলো কাজ। কি কি কাজ? ট্রান্সপোর্টেশনের কাজ আছে, ওয়্যার হাউসিং এর কাজ আছে, আইটির কাজ আছে, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট, রিভার্স লজিস্টিক আছে। তারপর দেখেন ইন্টারন্যাশনাল স্পেশাল স্কিলস হ্যান্ডলিং। এখন যদি কোনো একটা কোম্পানি এই যে মনে করেন শুধু তার কোম্পানির ট্রান্সপোর্টেশনটা সে আউটসোর্সিং করে, তখন এটাকে আমরা কি বলবো? থার্ড পার্টি লজিস্টিক্স। বা মনে করেন সে ট্রান্সপোর্টেশন এবং সফটওয়্যার বা আইটির কাজটা থার্ড পার্টি দিয়ে করায়, তখনও এটাকে আমরা কি বলবো? থার্ড পার্টি লজিস্টিক। আর কোনো একটা কোম্পানি যদি তার যতগুলো সার্ভিস আছে, ট্রান্সপোর্টেশন বলেন, ওয়্যার হাউস বলেন, আইটি বলেন, রিভার্স লজিস্টিক বলেন, ইন্টারন্যাশনাল বলেন, প্যাকেজিং বলেন, সব কিছু যখন থার্ড পার্টি দিয়ে করায়, তখন সেটাকে কি বলবো? 4PL বা ফোর্থ পার্টি লজিস্টিক্স। এখানে সেই কথাটাই বলছে, দেখেন কি বলছে, থার্ড পার্টি লজিস্টিক প্রোভাইডার্স পারফর্ম ওয়ান অর মোর অফ দ্য লজিস্টিক অ্যাক্টিভিটিস রিলেটিং টু দ্য ফলো আপ প্রোডাক্ট ইনফরমেশন ফান্ডস। আর ফোর্থ পার্টি লজিস্টিক ডিজাইনস, বিল্ডস এন্ড রানস দ্য এন্টার সাপ্লাই চেইন প্রসেস। তার মানে থার্ড পার্টি মানে কি? একটা বা দুইটা, একের অধিক। আর ফোর্থ পার্টি মানে কি? সব কাজ সে আরেকজনকে দিয়ে করাবে। সবাইকে আমরা ক্লিয়ার? স্যার থার্ড পার্টি বলতে কি স্যার, যেমন আমি একটা কোম্পানিকে কাজ দিলাম, সেই কোম্পানি যদি তাদের কাজটা 10টা কাজের মধ্যে 5টা কাজ করে, তাহলে তাকে আমি থার্ড পার্টি বলতেছি। না না না, আপনি ভুল বলতেছেন। আচ্ছা। আপনি কোনো একটা কোম্পানিকে কাজ দিলেন, ব্যাপারটা এরকম না। ধরেন আপনার প্রতিষ্ঠানে কাজ হচ্ছে প্রোডাক্টটা তৈরি করা, প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন করা, প্যাকেজিং করা, তারপর কি আপনার একটা সফটওয়্যার ডেভেলপ করা, কাস্টমার কাছে পৌঁছে দেওয়া। কি ঠিক জি। আছে? এখন এই যতগুলো কাজ আপনার কোম্পানির আছে, এখন কোনো একটা কাজ যদি আপনি নিজে না করে আরেকজনকে দিয়ে করান, বা কোনো একটা না, মনে করেন দুই তিনটা কাজ, মনে করেন ওয়্যার হাউজিং, সিকিউরিটি, ট্রান্সপোর্টেশন, এই তিনটা কাজ যখন আপনি আরেকজনকে দিয়ে করান, তখন সেটাকে আমরা কি বলবো? থার্ড পার্টি লজিস্টিক্স। আর যদি মনে করেন ব্যাপারটা এরকম যে আপনার প্রতিষ্ঠানের প্রোডাকশন বাদ দিয়ে, মানে প্রোডাক্ট তৈরি করা বাদ দিয়ে, প্যাকেজিং বলেন, এটা আপনার ডিস্ট্রিবিউশন বলেন, এটা অ্যাডভার্টাইজিং বলেন, এটা ওয়্যার হাউজিং বলেন, এটার সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন, সব কাজ যখন আরেকজনকে দিয়ে করাবেন, এভরিথিং রাদার দেন প্রোডাকশন, তখন সেটাকে আমরা কি বলবো? ফোর্থ পার্টি লজিস্টিক্স। এখন কি বুঝতে পারছেন যিনি প্রশ্নটা করেছেন? জি স্যার, তাহলে স্যার এখানে সেকেন্ড পার্টির কি কোনো অপশন নাই স্যার ভিতরে না না, মাঝখানে? সেকেন্ড পার্টির কোনো অপশন নাই এখানে। সাপ্লাই চেনের ভাষায় দুইটা পার্টি, একটা আচ্ছা। হচ্ছে হয় থার্ড পার্টি নাহলে ফোর্থ পার্টি। ওকে স্যার, ক্লিয়ার স্যার। এখন দেখেন এখানে অকশনের কথা বলা হচ্ছে, তো অকশনটা কি? এখানে অনেকগুলো অকশনের কথা আছে। যেমন একটা হচ্ছে সিল বিড ফার্স্ট প্রাইস অকশনস,
একটা হচ্ছে ইংলিশ অকশন, একটা ডাচ অকশন, একটা হচ্ছে সেকেন্ড প্রাইস অর ভিকারি অকশন। তো এখানে দেখেন ফরওয়ার্ড অকশনটা কি, সেলার। মনে করেন আপনি একটা বাড়ি বিক্রি করবেন, ঠিক আছে? তো এখন মনে করেন এই যে বায়ার যারা আছে তারা কি করলো, আপনার দাম বলবে। এখন আপনি কাকে বাড়িটা দিবেন, যে সর্বোচ্চ প্রাইস দিবে, এটাকে আমরা কি বলি, ফরওয়ার্ড অকশন। আর রিভার্স অকশনটা কি, বায়ার সে বলতেছে ভাই আমি একটা 5 তলা বাড়ি কিনবো, আপনারা কারা কারা বিক্রি করবেন, তারা তারা আমার আমার অফিসে আসেন। তো এখন মনে করেন এরা প্রত্যেকে আসছে। তো এখন যিনি বায়ার তার টার্গেটটা কি, লোয়েস্ট প্রাইসে ওই বাড়িটা কেনা। তখন এটাকে আমরা কি বলি, রিভার্স অকশন। সবাই কি ফরওয়ার্ড অকশন এবং রিভার্স অকশনটা ক্লিয়ার? জি স্যার। এখন দেখেন এই যে এখানে এখানে একটা অপশন আছে, দেখেন লাস্টে সেকেন্ড প্রাইস ভিকারি অপশনস কি আছে না? এখন সেকেন্ড প্রাইস বা ভিকারি অপশনটা কি, ধরেন এখানে একটা বিড হয়েছে, এ বলছে কত, $1500, বি বলছে 2000, সি বলছে 1800, আর ডি কি বলছে, $1700। তো এখন এখানে সর্বোচ্চ প্রাইস কে বলছে ভাই? সর্বোচ্চ প্রাইসটা কে বলছে? $2000 যিনি উনি। $2000। উনি কি, উনি হচ্ছে মিস্টার বি। তাহলে সে তো জিতছে, কি সে জিতছে না? জি। কিন্তু যদিও সে জিতছে, কিন্তু তাকে দিতে হবে কোনটা, সেকেন্ড প্রাইস। সেকেন্ড প্রাইস কত এখানে, 2000 পরে 1700, 2018। 1800 আছে, 1800। 1800। তো এখন এই জন্য এটাকে বলা হয় সেকেন্ড প্রাইস অকশন বা ভিকারি অকশন, মানে যিনি হাইস্ট প্রাইস বলবে সে জিতবে, কিন্তু তাকে দেওয়া লাগবে যিনি সেকেন্ড প্রাইস বলছে তার সমান টাকা। কি ইন্টারেস্টিং বিষয় না ভাইরা? আগে কি কেউ শুনছেন এই ধরনের অকশনের কথা? কি না শুনছেন? স্যার, না না স্যার। স্যার। দেখেন খুবই রেয়ার, খুবই রেয়ার। এখনো ইউরোপের অনেক জায়গায় সেকেন্ড প্রাইস বা ভিকারি অকশনটা এখনো প্রচলিত আছে। এরপর দেখেন এই যে এখানে একটা অকশনের কথা বলা হয়েছে, ইংলিশ অকশন। ইংলিশ অকশনটা কি, যেমন এই ভদ্র মহিলা বলতেছে হাউ মাচ ফর এ হাগ, আমি তোমাকে জড়ায় ধরবো, কত টাকা দিবা? এ বলছে 15, 3, 5, 1, 10, 20, 2। এখানে হাইস্ট প্রাইস কে বলছে, এই যে 20। তখন সে কি বলবে, $20 গোয়িং ওয়ান্স, গোয়িং টুয়াইস, সোল্ড টু দ্য জেন্টলম্যান ইন পার্পল, এই যে পার্পল, ফর $20। তার মানে ইংলিশ অপশনটা হচ্ছে যিনি সবচেয়ে বেশি প্রাইস দিবে তাকে আমি প্রোডাক্টটা সেল করব। যেটা যেটা বাংলাদেশে আমরা ফলো করি বা উপমহাদেশে আমরা ফলো করি, বা এটাকে আমরা কি বলি, ইংলিশ অপশন বা ব্রিটিশ অপশন। জি স্যার। সবাইকে ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এরপর দেখেন ডাচ অকশন। ডাচ অকশনটা কি, an auction where an auctioneer starts with a very high price then incrementally lowers it until someone places a bid. ফর এক্সাম্পল, আমি একটা বাড়ি বিক্রি করব, আমি বললাম কারা কারা আগ্রহী আপনারা আসেন। এরপর আমি বললাম এই বাড়ির বিক্রয় মূল্য ধরা হয়েছে 1 কোটি টাকা। তখন আমি কি বলবো, 1 কোটি টাকা 1, 1 কোটি টাকা 2, 1 কোটি টাকা 3। তখন দেখা গেল কেউ কোনো প্রাইস বলে নাই, তার মানে কি 1 কোটি টাকা দিয়ে কেউ কিনতে আগ্রহী না। তখন আমি কি বললাম, 95 লাখ 1, 95 লাখ 2, 95 লাখ 3, তাও কেউ বলে না। তখন আমি কি বললাম, 90 লাখ। তার মানে এই যে আস্তে আস্তে প্রাইসটা কমতেছে যতক্ষণ পর্যন্ত না কাস্টমাররা কিনবে, এটাকে কি বলা হয়, ডাচ অকশন। স্যার সবাইকে এটা। আমরা ক্লিয়ার, হোয়াট ইজ জি ডাচ স্যার। অকশন? স্যার ক্লিয়ার স্যার। এটা আমাদের দেশে মাছের তাহলে বাজারে প্রচলন আছে নাকি স্যার? মাছের বাজারে আছে, যেমন আমি ওই যে মাঝে মধ্যে মিরপুর, ওই যে আপনার ওই যে পাইকারি তুরাগ বাজারে পাড়ে আছে স্যার। পাইকারি বাজারে আছে। তারপর আমি মাঝে মধ্যে ওই যে আপনার ধরেন মিরপুর বেড়িবাঁধে ওই মাছ বিক্রি করে, ওইখানে এরকম হয়, বুঝছেন? জি স্যার। ওই জি স্যার, ধরেন মাছের ঢাকাতে স্যার। থালা দিয়ে বুঝছে 5,000 টাকা, 5,000 টাকা 1, 5,000 টাকা 2, 5,000 টাকা 3, কেউ না ডাকলে এটা চলে যায় 4,500 টাকা, জি স্যার। বুঝছেন? তো এটাকে বলা হয় কি, ডাচ অকশন। সবাইকে আমরা ক্লিয়ার, ইংলিশ অকশন, ডাচ অকশন। জি স্যার, ক্লিয়ার। তো যাক, এরপর দেখেন কিন্তু বিডিং এর ক্ষেত্রে একটা খারাপ দিক। খারাপ দিকটা কি ভাই, আপনারা তো জানেন আগের আগের কালে, এখন তো তাও কমে আসছে কারণ অনলাইনে চলে গেছে। আগের কালে টেন্ডার বা বিডিং যখনই থাকতো সেখানে কি হতো, গোলাগুলি হতো না বাংলাদেশে ভাই? জি স্যার, বিরাট মারামারি এই তো। মারামারি, কলিশন, গোলাগুলি এমনও হয়েছে যে মনে করেন ওয়ালিউর রহমান সাহেব এই বিডিংটা পাইছে, এই জন্য তার ক্লোজ ফ্রেন্ড তার উপর রাগ করে কথা বলে না 2 মাস। কি হয় না এরকম? বহুত কি আছে হইতে পারে না এরকম, ভাই? বহুত। তার মানে এই যে এটার খারাপ দিকটা হচ্ছে কি, আপনার কলিউশন হয়। আর আরেকটা জিনিস কি দেখেন, এই যে সেকেন্ড প্রাইস অকশনস আর পার্টিকুলারলি ভালনারেবল। এখন এই যে অনেকেই এই সেকেন্ড প্রাইস অকশনটাকে একটা মেন্টালিটি, সে মনে করে যিনি সেলার, আরে ভাই সে তো 2,000 টাকা দিয়ে কিনতে রাজি, তাহলে কেন সে তার কাছ থেকে আমি 1,800 টাকা নিব? তাহলে তার ভিতরে কি একটা অস্বস্তি কাজ করে না, ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে না?
তখন এটা কি আরেকটা নেগেটিভ সাইড। সবাই কি আমরা বুঝতে পারছি অপশনটা কি, জি স্যার, ক্লিয়ার। অপশনের খারাপ দিকটা কি? তবে বেসিক প্রিন্সিপালস অফ নেগোসিয়েশন, অপশনের ক্ষেত্রে আসলে বেসিক প্রিন্সিপালসটা কি? এ উইন উইন আউটকাম। যিনি বিক্রি করবে উনিও যেন খুশি থাকে এবং যিনি কিনবে তিনিও যেন খুশি থাকে। যেমন দেখবেন কোরবানির গরু যখন আমরা কেনাকাটা করতে যাই ভাই, ওইটাও কিন্তু এক ধরনের অপশন। কি অপশন না? জি, অপশন স্যার। কোরবানির গরু যখন কিনতে যান, এটা কি ধরনের অপশন হয় ভাই? স্যার, কি এটা এটা কি ডাচ ইংলিশ অপশন। অপশন নাকি ডাচ ডাচ অপশন? অপশন। ডাচ অপশন। তাহলে যখন কিনেন তখন কেনার সময় আমরা কিন্তু মনে মনে বলি, বা যারা মুরব্বী আছে তারা বলে, যিনি বিক্রেতা, আমরা দেখবেন কেনার সময় যখন টাকা দিয়ে বলি যে আপনি আপনি দোয়া করে দেন, মনে কোনো কষ্ট রাখেন না, খুশি মনে আমরা কোরবানি গরুটা দেন। তার মানে কি আমি চাই যেহেতু আমি কোরবানি দিব আল্লাহকে খুশি করার জন্য, আমারও যেন সামর্থ্য ভিতর থাকে, আবার যার কাছ থেকে কিনবো সেও যাতে না ঠকে। তাহলে দুইজনের ভিতর কি থাকবে? একটা উইন উইন আউটকাম। জি কি স্যার। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। এরপর দেখেন এই যে কন্ট্রাক্ট, এক্ষেত্রে দেখেন আপনি এই কন্ট্রাক্ট রিস্ক কেয়ারিং এবং সাপ্লাই চেইন পারফরমেন্সের ক্ষেত্রে তিনটা কন্ট্রাক্ট হয়। একটা হচ্ছে বাইব্যাক অর রিটার্ন কন্ট্রাক্টস, রেভিনিউ শেয়ারিং কন্ট্রাক্টস, আর হচ্ছে কোয়ান্টিটি ফ্লেক্সিবিলিটি কন্ট্রাক্টস। তো একটা প্রথমটা আমরা দেখি বাইব্যাক কন্ট্রাক্ট। আপনারা খেয়াল করে দেখবেন কি বলছে, অ্যালাউজ এ রিটেলার টু রিটার্ন আনসোল্ড ইনভেন্টরি। আপনারা কি খেয়াল করছেন কখনো সকালবেলা দেখবেন বিভিন্ন বেকারিতে আপনার ছোট ছোট ভ্যান গাড়ি করে পাউরুটি বা বিস্কিট কেক এগুলো দিয়ে যায়, কি খেয়াল জি করছেন? স্যার, খেয়াল করছি। কিন্তু কখনোই দেখবেন আপনি সে টাকা দেয় না। সে কি করে, জাস্ট রিসিপ্ট দেয়, একটা ভাউচার দেয়, আর ওই যে কত টাকার প্রোডাক্ট দিছে এটা সে টুকে রাখে কয়টা প্রোডাক্ট দিছে। এখন এই প্রোডাক্টগুলো যদি কোনো কারণে বিক্রি না হয়, আগামী 7 দিন পরে বা 6 দিন পরে বা 5 দিন পরে কি ফেরত করে, দিয়ে দেয়। ওই রিটেলার আবার ফেরত কি নিয়ে করে, নেয়। যিনি সাপ্লায়ার তার জি কাছে স্যার। ফেরত দিয়ে দেয়। আর যে প্রোডাক্টগুলো বিক্রি হয় সেই প্রোডাক্টগুলো শুধু টাকা দেয়। তার কারণটা কি, বেকারির আইটেমটা ভাই মেয়াদ থাকে সর্বোচ্চ কতদিন? 4-5 দিন। ম্যাক্সিমাম। তো যদি নষ্ট হয় তাহলে কি আমার জন্য কি এটা লস না? জি স্যার। তো তখন এই যে কন্ট্রাক্টটা, এটাকে কি বলা হয়, বাইব্যাক কন্ট্রাক্ট। কেন এই কন্ট্রাক্টটা কেন করা হয়? ওই যে আপনার রিস্ক শেয়ারিং এবং সাপ্লাই চেইন পারফরমেন্সকে বাড়ানোর জন্য। কারণ যদি মানুষ দেখে ভাই রুটি কিনি বিক্রি হয় না, ফালাই দিতে না হয়, স্যার। তাহলে মানুষ কি আর রুটির ব্যবসা করবে ভাই? তো তখন এই কন্ট্রাক্টটাকে আমরা কি বলি, বাইব্যাক কন্ট্রাক্টস। এরপর দেখেন আপনি যদি রেভিনিউ শেয়ারিং কন্ট্রাক্টসটা কি দেখবেন, মাঝে মধ্যে দেখেন বলা হচ্ছে ম্যানুফ্যাকচারার চার্জেস দ্য রিটেলার এ লো হোলসেল প্রাইস অ্যান্ড শেয়ারস এ ফ্র্যাকশন অফ দ্য রিটেলার্স রেভিনিউ। এখন মনে করেন ম্যানুফ্যাকচারার হোলসেলারকে অনেক সময় দেখবেন কি করা হয়, লো প্রাইস চার্জ করে। তার কারণটা কি, যাতে রিটেলার্সকেও সে কম প্রাইসে প্রোডাক্টটা দিতে পারে। বা আচ্ছা বাদ দেন, এটা বাদ দেন, আপনাকে সহজ বাংলা সহজ একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। অনেক সময় ম্যানুফ্যাকচারার তার রিটেলারকে বলে যে উদ্বুদ্ধ করার জন্য, যে এই যে আমি প্রোডাক্টগুলো দিয়েছি আগের মাসের তুলনায় এই মাসে যদি আপনি অতিরিক্ত প্রোডাক্ট সেল করতে পারেন, যেমন গত মাসে মনে করেন আপনি 10টা প্রোডাক্ট সেল করছেন, এই মাসে যদি 11টা প্রোডাক্ট সেল করেন, এই অতিরিক্ত একটা প্রোডাক্টের জন্য আপনাকে যে প্রফিট হবে ওই ওই প্রোডাক্টের প্রফিটের 20% আমি শেয়ার করব। তাহলে আপনি কি ভাই একটু মোটিভেশন পাবেন না? জি স্যার। কি পাবেন কিনা বলেন ভাই? জি, অবশ্যই স্যার, এটা গ্রোথ তখন প্রোগ্রাম এই তো। কন্ট্রাক্টটাকে আমরা কি বলি, রেভিনিউ শেয়ারিং কন্ট্রাক্টস। কি আমার কথা কি ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? জি, ক্লিয়ার স্যার। এরপর দেখেন কোয়ান্টিটি ফ্লেক্সিবিলিটি কন্ট্রাক্টসটা কি। যেমন মনে করেন আপনাকে আমি অর্ডার দিচ্ছি, মনে করেন গত বছর যে আমার আগামী বছর জুন মাসে 1000 প্রোডাক্ট লাগবে, কিন্তু কন্ট্রাক্টে একটা ক্লজ রাখছি কি, কোয়ান্টিটি ফ্লেক্সিবিলিটি কন্ট্রাক্ট 25%। তার মানে এটা কি, এই যে আমি বলছি 1000 প্রোডাক্ট লাগবে, কোনো কারণে যদি আমি মনে করি, মনে করেন শেষ মুহূর্ত পর্যন্ত মানে প্রোডাক্টের ডেলিভারি দেওয়ার আগ পর্যন্ত, যে আমি 25% প্রোডাক্টটা কমাবো অথবা বাড়াবো, সে ফ্লেক্সিবিলিটি আছে, তখন সেটাকে আমরা কি বলি, কোয়ান্টিটি ফ্লেক্সিবিলিটি কন্ট্রাক্ট। সবাইকে আমরা ক্লিয়ার? জি, ক্লিয়ার। এখন দেখেন এই যে কন্ট্রাক্টস টু কোঅর্ডিনেট সাপ্লাই চেইন কস্ট, এখন ভাই আপনি খেয়াল করে দেখেন এখানে একটা কথা আছে, দেখেন কি বলছে, এ কোয়ান্টিটি ডিসকাউন্ট কন্ট্রাক্ট মে এনকারেজ দ্য বায়ার টু পারচেজ এ লার্জ কোয়ান্টিটি। এখন মনে করেন কোন একজন দোকানদার বলল, যেমন আমি আপনাকে বহুবার বলছি, যখন আমি লিডসে বাজারে যাই, আপনি কই মাছ কিলো 3 প্যাকেট কিনি, মাগুর মাছ কিলো 3 প্যাকেট কিনি, ইলিশ মাছ কিলো 3 প্যাকেট কিনি। কেন তিন কেন প্রাইস 3 প্যাকেট বেনিফিটের কিনি? জন্য। বেনিফিটটা কি? কারণ 1 প্যাকেট কিনলে 5 টাকা 5 পাউন্ড, 2 পাউন্ড, 2 প্যাকেট কিনলে 10 পাউন্ড। কিন্তু এই যে 2 প্যাকেট যদি কিনি, তাহলে থার্ড প্যাকেটটা কি, মানে দুইটা কিনলে একটা ফ্রি। তো এই কারণে
লাগে, চিন্তা করলাম 5 পাউন্ড তো আমার যাবেই, তো দরকার হলে যদি আরো 5 পাউন্ড যদি বেশি দেই, তাহলে যদি 2 প্যাকেট বেশি পাই, তাহলে কি মন্দ নাকি? ভালো। ভালো তাহলে এই ভালো। যে আমি অতিরিক্ত প্রোডাক্ট কিনতেছি কেন, লার্জ কোয়ান্টিটি কেন কিনতেছি? অনলি বিকজ অফ ডিসকাউন্ট। কারণ বাই টু গেট ওয়ান ফ্রি। তো এখন এর ফলে কি হচ্ছে দেখেন, লোয়ার টোটাল সাপ্লাই চেইন কস্ট, সাপ্লাই চেইন কস্টটা লোয়ার হচ্ছে। কেন লোয়ার হচ্ছে? আমার ওই বাজারে যাইতে আমার কিন্তু 4 পাউন্ড কি লাগে, বাস ভাড়া লাগে। তা আমার একটা কিনতেও 4 পাউন্ড লাগে বাস ভাড়া, দুইটা কিনতেও 4 পাউন্ড লাগে বাস ভাড়া, তিনটা কিনলেও 4 পাউন্ড লাগে বাস ভাড়া। তাহলে এখন বলেন, একটা কিনতে যদি 4 পাউন্ড লাগে, দুইটা কিনতে যখন 4 পাউন্ড লাগবে, তাহলে অ্যাভারেজ কস্টিং কত লাগে ভাই পার প্যাকেট? ট্রান্সপোর্টেশন কস্ট 2 পাউন্ড। আর যখন তিনটা কিনবো, 4 পাউন্ড লাগে ট্রান্সপোর্টেশন কস্ট, তখন এটা কমে কত চলে আসে? 1 টাকা 33 পয়সা। জি কি তাই না? তাহলে আমার জি স্যার। সাপ্লাই চেইন কস্ট কি কমে আসলো না? জি কিন্তু প্রবলেমটা কি? বাট দ্য প্রবলেম ইজ দ্যাট হায়ার লেভেলস অফ ইনভেন্টরি, আমার ফ্রিজে কি হয়, প্রোডাক্টের পরিমাণটা বেড়ে যায়, এবং এটা অনেক সময় কি হয়, ফ্রিজে রাখাটা ঝামেলাপূর্ণ হয়ে যায়। তাহলে সবাই কি বুঝতে পারছেন এই ক্ষেত্রে আপনার অনেক জি সময় ক্লিয়ার। কোয়ান্টিটি ডিসকাউন্ট দিলে কোঅর্ডিনেশনের প্রবলেমটা কি? এরপর দেখেন, এই যে একটু আগে আমি বললাম ভাই, এই যে ডিলার, আপনার রিটেলার বলেন, হোলসেলার বলেন, এরা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিলার কিন্তু। তো অনেক সময় কি করা হয়, আপনার ম্যানুফ্যাকচারার ডিলারদেরকে, সাপ্লায়ার, রিটেলার, ব্রোকার, এজেন্ট, এদেরকে কি করা হয়, ইনসেনটিভ দেয়। এই যে একটু আগে কি বললাম ভাই, গত মাসে আপনি 10টা প্রোডাক্ট সেল করছেন, এই মাসে যদি 10টার থেকে একটা প্রোডাক্ট বেশি সেল করেন, 2টা প্রোডাক্ট বেশি সেল করেন, যে কটা প্রোডাক্ট বেশি সেল করবেন, প্রত্যেকটা প্রোডাক্টের 20% প্রফিট আপনার। তাহলে এদিকে একটা ইনসেনটিভ না? অবশ্যই ইনসেনটিভ স্যার। যেমন আমার বন্ধু, কি বেশ কিছু বন্ধু তারা বার্জারে চাকরি করে, দুইজন ফ্রেন্ড দেখলাম, এরা দেখি কয়দিন পর ভিয়েতনামে যায় প্রত্যেক বছর একবার, কখনো সিঙ্গাপুর যায়। তা আমি বললাম কি রে, তোরা এই যে সিঙ্গাপুর ভিয়েতনাম প্রত্যেক বছর কোথাও না কোথাও যাচ্ছে, তারা বলছে কি যে ওরা যে টেরিটরিতে জব করে তাদের একটা টার্গেট থাকে। তো কোম্পানি বলছে তোমরা যদি টার্গেটটা ফুলফিল করতে পারো, তোমাদেরকে সামনের বছর অমুক দেশে ট্রিপ দিব। এখন তারাও কি করে, জীবন দিয়া উঠে পড়া লাগে, এই সারা বছর কষ্ট করে গাধার মতো কেন, ওই যে একটা ট্রিপের আসে। তাহলে এটাকে একটা ইনসেনটিভ না ভাই? জি স্যার, ইনসেনটিভ। তো এখন দেখেন, এখানে একটা কথা আছে, শেয়ার সেভিংস কন্ট্রাক্ট। তো শেয়ার সেভিংস কন্ট্রাক্টটা আসলে কি? আপনি দেখেন, ওই যে একটু আগে যেটা বলছিলাম, ওই যে আপনি দেখেন, কন্ট্রাক্টস টু ইনডিউস পারফরমেন্স ইমপ্রুভমেন্ট, এই যে একটু আগে যেটা বললাম, যে আপনাকে বললাম ভাই আমি 20% প্রফিট শেয়ার করব, অথবা বললাম আপনাকে বিদেশে ট্রিপ দিব, অথবা বললাম আপনাকে চীন মৈত্রীতে বিশাল একটা অনুষ্ঠান করে আপনাকে সার্টিফিকেট দিব, বেস্ট এমপ্লয় অফ দ্য অ্যাওয়ার্ড দিব। তো এইগুলো প্রত্যেকটাই কিন্তু এক ধরনের কি, শেয়ার সেভিংস কন্ট্রাক্ট অথবা কি পারফরমেন্স ইমপ্রুভমেন্ট কন্ট্রাক্ট। তো এখন দেখেন, ডিজাইন কোলাবোরেশন, একটু আগে আপনাদেরকে বলছিলাম কি, দেখেন 80% অফ দ্য কস্ট of a purchase part is fixed in the design phase. But design collaboration with suppliers can result in reduced cost. আপনি যদি সাপ্লায়ারের সাথে বসে ডিজাইনটা ঠিকভাবে কোলাবোরেট করতে পারেন, আপনার খরচ যেমন কমবে, কোয়ালিটি যেমন বাড়বে, এবং কি সময় মতো যে প্রোডাক্টটা মার্কেটে নিয়ে আসার যে সময়, এই সময়টাও কমে যাবে। বাট এক্ষেত্রে আপনাকে সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে কি, একটা প্রোডাক্টের ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে প্রোডাক্টটা আপনি কিভাবে ডিজাইন করবেন। যেমন আপনি দেখবেন কোথাও কোথাও, আপনি দেখবেন 5 কাঠা জায়গার উপরে কেউ একজন বাড়ি করছে, বাড়ির চেহারা দেখলে মনে হয় যেন এটা মানে মোটেও ভালো লাগে না। আবার অনেক জায়গায় দেখবেন আপনি 2 কাঠার উপর বাড়ি করছে, এত সুন্দর, মনোমুগ্ধকর, অবিশ্বাস্য। যেমন আমি গত সপ্তাহে বাংলাদেশে যখন ছিলাম, আমি ইউটিউবে একটা ভিডিও দেখতেছিলাম ভাই, আপনারা দেখবেন, একটু সার্চ করলে পাবেন। 1 কাঠা জায়গার উপরে একজন ব্যক্তি এত সুন্দর বাড়ি করছে, আপনার 5 তলা, আনবিলিভেবল। শুধু 1 কাঠা জায়গা, বাগান টাগান করে, মানে আনবিলিভেবল। তো হয়রাস আপনি দেখবেন অনেকে, যার 1 কাঠা জায়গা আছে, সে জীবনে কল্পনাও করবে না 1 কাঠা জায়গার উপর আবার কিসের বাড়ি ঘর করবো। কি ঠিক আছে না ভাইরা? জি স্যার। জি তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করে? অনলি বিকজ অফ ডিজাইন কোলাবোরেশন। এরপর দেখেন, এখানে প্রকিউরমেন্ট প্রসেসের ক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস, একটা হচ্ছে ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস। যেমন আপনি মনে করেন, আপনার বিয়ে বাড়িতে আপনি খাবার সংগ্রহ করবেন, কি ঠিক আছে? তো খাবার সংগ্রহ করার ক্ষেত্রে আপনি কি দিবেন? ধরেন মুরগি, পোলাও, আপনার ডিম, তারপর ধরেন আপনার খাসির রেজালা। তখন এই ক্ষেত্রে আপনার ডিরেক্ট ম্যাটেরিয়ালস গুলো কি ভাই? চিকেন, মাটন, রাইস, এগ, এগুলো কি আপনার ডিরেক্ট ম্যাটেরিয়ালস। তাহলে ইনডিরেক্ট ম্যাটেরিয়ালসটা কি? এই যে মুরগিটা যে রান্না করছেন ভাই, আপনার যদি গ্যাস না থাকে, বা যদি আপনার চুলা না থাকে, কি রান্না করতে পারবেন ভাই আগুন না থাকলে? কি পারবেন? কি সম্ভব ভাই? বা এই যে মুরগিটা যে রান্না করছেন, এটা যদি পাতিল না থাকে, পাতিল ছাড়া কি রান্না করা সম্ভব? না।
তাহলে এগুলাকে এই যে পাতিল, চুলা, গ্যাস, তারপর যিনি রান্না করবেন, রাঁধুনি, এরা কি ডিরেক্ট ম্যাটেরিয়ালস নাকি ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস ভাই? ইনডাইরেক্ট। তাহলে এখন কি বুঝতে পারছেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস? জি স্যার। তো এখন দেখেন এখানে প্রোডাক্ট ক্যাটাগরাইজেশন 4 ধরনের প্রোডাক্ট আছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে। যেমন একটা হচ্ছে ক্রিটিক্যাল আইটেমস। ক্রিটিক্যাল আইটেমসটা কি? হাইলি ক্রিটিক্যাল, বাট কস্টটা কি লো। ভাই বাংলাদেশে মানুষ দেখবেন আগে কথায় কথায় মেয়েদেরকে অ্যাসিড মারতো, কি মারতো না ভাই? জি স্যার। যত গুন্ডা বদমাই সবার কাছে অ্যাসিড ছিল, কি ছিল না? এমনকি জি। অনেক ছেলেকেও অ্যাসিড মারছে, এরকমও আছে। তাহলে এই যে অ্যাসিড, এটা কি হাইলি ক্রিটিক্যাল না? কি হাইলি ক্রিটিক্যাল না ভাই? অ্যাসিড বা কেমিক্যাল এগুলো কি হাইলি ক্রিটিক্যাল না? জি। কিন্তু প্রাইসটা কি? প্রাইসটা কিন্তু লো। এই কারণে কি সবার হাতের নাগালে। এরপর দেখেন আপনার কি বলা হচ্ছে, জেনারেল আইটেমস। তো জেনারেল আইটেমটা কি? একটা প্রোডাক্ট তৈরি করতে যে যে প্রোডাক্টগুলো লাগে, যেমন এটাকে কি বললাম, আপনি একটা বিয়ে বাড়ির খাবার তৈরি করবেন, চাল, ডাল, মশলা, চিকেন, তারপর ডিম, এগুলো সবগুলো কি জেনারেল আইটেমস। এখন আপনি কি করবেন, মনে করেন একটা প্রোডাক্ট তৈরি করবেন সুতো, এটা কি জেনারেল আইটেমস। বাল্ক পারচেস আইটেমটা কি? আপনার প্যাকেট, প্যাকেজিং। এই প্যাকেজিংটা কি ক্রিটিক্যাল কি লো, বাট এই প্যাকেটের খরচ কিন্তু হাই কিন্তু। যেমন আপনারা যে না, এই যে আপনারা যে সফট ড্রিঙ্কস কোকা কোলা খান, কোকা কোলা এক বোতলের দাম কত ভাই? এক বোতল কোকা কোলার দাম কত ভাই বর্তমানে বাংলাদেশে? স্যার 100 টাকা 2 লিটার হলে। ছোটটা হলো 25। 25 টাকা। এই আজকে থামেন, এই 25 টাকার যে পানিটা আপনারা খান, এই পানিটার খরচ হচ্ছে মাত্র 90 পয়সা থেকে 95 পয়সা। আর যে বোতলটা, বোতলের গায়ে যে ডিজাইন, শেপ, বোতল, এ পুরোটার পিছনে খরচ হয় 10 থেকে 12 টাকা। আর বাকিটা হচ্ছে অ্যাডভার্টাইজিং, সাপ্লাই চেইন এবং হচ্ছে প্রফিট। তাহলে এই যে বোতল, এটা কি হাইলি ক্রিটিক্যাল? নো, এটা লো ক্রিটিক্যাল, বাট প্রাইসটা কি হাই। একরকম ভাবে প্যাকেজিং, আপনি দেখেন একটা প্রোডাক্টের প্যাকেট, প্যাকেটের গায়ে কি থাকে? আসল ব্র্যান্ডিংটা থাকে না ভাই, সুন্দর হবে। দেখবেন আপনি একটা দোকান থেকে যখন প্রোডাক্ট কিনেন, প্রোডাক্টের যে শপিং ব্যাগে দেয়, দেখবেন শপিং ব্যাগে ওই প্রতিষ্ঠানের নাম, মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার, ঠিকানা সবকিছু দেওয়া আছে, কি আছে না? আপনি কি মনে করেন ব্যাগটা আপনার ফ্রি ফ্রি দিছে? যে না ভাই, ফ্রি দেয় নাই। ওই ওই ব্যাগের দাম, ওই ওই সব কিছু আপনার ওই প্রোডাক্টের ভিতরে আছে। তখন এগুলোকে আমরা কি বলি? বাল্ক পারচেজ আইটেম। আর স্ট্র্যাটেজিক আইটেমটা কি? মনে করেন আমার সাথে আপনার আজকে দীর্ঘ 20 বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাহলে এটা কি একটা স্ট্র্যাটেজিক আইটেম না? এই যে জাপানের সাথে আজকে একটা বিশাল চুক্তি হয়েছে বাংলাদেশের, আপনারা দেখছেন? 7,000-এর উপর প্রোডাক্ট শুল্কমুক্ত সুবিধা হবে জাপানের মার্কেটে। তো এটা কেন সম্ভব হয়েছে ভাই? কিভাবে সম্ভব হয়েছে বলুন তো? বিকজ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে আপনার জাপানের যিনি বর্তমান প্রেসিডেন্ট, তার সাথে একটা দীর্ঘ সুসম্পর্ক আছে। তাহলে এই যে একটা রিলেশনশিপ স্ট্র্যাটেজি, এটাকে আমরা কি বলি? স্ট্র্যাটেজিক আইটেমস। এবং এটা হাইলি ক্রিটিক্যাল এবং হাইলি ভ্যালুয়েবল। সবাইকে আমরা ক্লিয়ার? প্রোডাক্ট ক্যাটাগরাইজেশনটা কি ক্লিয়ার আমরা? জি স্যার, ক্লিয়ার স্যার। এখন দেখেন রিস্ক ম্যানেজমেন্ট ইন সোর্সিং। নাম্বার 1 কি ধরনের রিস্ক? ইনএবিলিটি টু মিট দ্য ডিমান্ড অন টাইম। অনেক সময় কি হয়, তারা সঠিক সময় প্রোডাক্ট দিতে পারে না। যারা আপনি আউটসোর্সিং করলেন, তারা দেখা গেল ঠিক সময় আপনাকে প্রোডাক্টটা দিতে পারে না। নাম্বার 2 অ্যান ইনক্রিজ ইন প্রকিউরমেন্ট কস্ট। আপনি যখন নিজে তৈরি করেন, স্বাভাবিক বিষয় ভাই, আপনি যখন বাসায় একটা মুরগি রান্না করে খান, যে টাকা লাগে, যদি হোটেলে যান, কি সেম টাকা সম্ভব না? টাকা অনেক বেশি লাগে ভাই। টাকা বেশি লাগবে। আপনি একটা হোটেলে যে পরোটা যে টাকা লাগে, ওই ওই টাকা দিয়ে আপনি বাসায় আপনি বানাইয়া মিনিমাম আপনি 5টা পরোটা খেতে পারবেন, কি পারবেন না? তারপর জি নাম্বার স্যার। 3 আরেকটা লস কি? আরেকটা রিস্ক হচ্ছে লস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। যেটাই কি বললাম, যে আপনার সাথে কাজ করতে করতে দেখা গেল সে আপনার সবকিছু জেনে গেছে। তার মানে আপনার ব্যবসার গোপনীয় কিছু নাই, সবকিছু কি পুরাপুরি একদম পরিষ্কার। সবাই কি বুঝতে পারছেন সোর্সিং এর রিস্ক গুলো কি? এরপর দেখেন মেকিং সোর্সিং ডিসিশনস ইন প্র্যাকটিস। দেখেন নাম্বার 1 ইউজ মাল্টি ফাংশন টিমস। আপনি যখন সোর্সিং করবেন, সোর্সিং করার সময় আপনি এমন একটা টিম ডেভেলপ করেন যেখানে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, আপনার ডিজাইন, তারপর হচ্ছে কি আপনার ধরেন ওই যে কি বলা হয়, আপনার ওই যে ডিজাইন, সরি R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে যেন একজন করে লোক থাকে।
এবং তারা যেন এটা একক সিদ্ধান্ত না নিয়ে সবাই মিলেমিশে একত্রে একটা সিদ্ধান্ত নেয় যে আদৌ ওই লোকটা বা ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠানের কাছ থেকে আপনার সোর্সিং করা ঠিক হবে কিনা। নাম্বার টু, এনশিওর অ্যাপ্রোপ্রিয়েট কোঅর্ডিনেশন। আপনার ওই যে যে টিমটা ডেভেলপ করছেন, টিমটা ডেভেলপ করলে হবে না, এদের ভিতরে একটা কোঅর্ডিনেশন করতে হবে। এরপর থেকে নাম্বার থ্রি, অলওয়েজ এভালুয়েট দ্য টোটাল কস্ট। সবসময় আপনি ক্যালকুলেট করেন প্রত্যেকটা প্রপোজাল দেখে দেখে টোটাল কস্টটা কার ক্ষেত্রে কম। তারপর নাম্বার ফোর, বিল্ড লং টার্ম রিলেশনশিপ উইথ দ্য কি সাপ্লায়ার্স। কারণ আমি একটু আগে বলছিলাম যে রিলেশনশিপটা কি এক ধরনের স্ট্র্যাটেজিক আইটেম। আপনার সাথে যদি কারো সুসম্পর্ক থাকে, চুক্তির প্রয়োজন নেই, আপনি কিন্তু এমনিই কিন্তু আপনি আপনার এমনিই কিন্তু আপনি যে কোনো প্রোডাক্ট বা যে কোনো কিছু আপনি কিন্তু করিয়ে নিতে পারবেন। সবাইকে আমরা ক্লিয়ার? সবাইকে আমরা বুঝতে পেরেছি? ক্লিয়ার। তো এই চ্যাপ্টার থেকে বুঝতে কারো কোনো অসুবিধা আছে ভাই? না স্যার। আচ্ছা, তো মনির ভাই আপনি কি আছেন? স্যার অসুবিধা নেই জি, তাহলে আগামীকালকে জি ক্লাস জি, আছে তাহলে আবার। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে আর কি আবার। স্যার জি। ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। হুম হুম।